দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঠিক রাজু ভাস্কর্যের সামনে থেকে, যেখানে সমবেত কণ্ঠে সকলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন এবং এর পরবর্তীতে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের কথাগুলো এই জায়গাটিতে বলছেন এবং সেই কথাগুলো আমরা একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সেই জায়গা থেকে জানতে চাই আপনার মানে আমি অবশ্যই বাংলাদেশপন্থী রাজনীতিতে বিশ্বাস করি। আমি চাই না যে রাজনীতিটা দিল্লি থেকে হোক বা পিন্ডি থেকে হোক। আমরা যদি পাকিস্তানের হয়ে রাজনীতি করতাম তাহলে আমাদের ৭১ আসতো না। যদি আমরা ভারতের হয়ে রাজনীতি করতাম তাহলে আসলে ২৪ আসতো না। সেই জায়গায় বলতে চাই, যারা আসলে ৭১-এর বিরোধিতা করেছিল, ৭১টা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই বেজ। ৭১ না থাকলে আমাদের বাংলাদেশ সৃষ্টি হতো না। আজকে বলতে পারতাম না, আপনি বলতে পারতেন না, আমি বলতে পারতাম না যে আমি বাংলাদেশি। সেই জায়গায় অবশ্যই বলতে চাই, যারা ৭১-এর বিরোধিতা করেছে, যারা ৭১-এর বিপরীতে ছিল, সেই মানুষগুলো কখনোই অধিকার রাখে না জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে সেটাকে নিষেধ করার, সেটাকে অবমাননা করার। সেই জায়গায় আজকে আমাদের কর্মসূচি ছিল দলমত নির্বিশেষে সকল মানুষ, ইভেন সাধারণ জনগণেরও কি ছিল এখানে অংশগ্রহণ ছিল। সেই জায়গায় আমি ওদেরকে মেসেজ দিতে চাই যে আপনারা যে কাজটি করেছেন সেটি অবশ্যই আপনারা অধিকার তো রাখেনই না, ঠিক করেননি, এবং আপনাদের উচিত যে আপনাদের শিক্ষা নেওয়া যে এটা আপনাদের জন্য কত বড় একটা অপমানজনক। আপনারা বাংলাদেশে বসবাস করছেন, বাংলাদেশের জন্য কাজ করেন, অন্য কোনো দেশের অন্য কোনো জায়গার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা রাজনীতি করবেন না এবং ইসলাম নিয়ে রাজনীতি করবেন না। ধন্যবাদ। আজকে কেন হঠাৎ করে আপনাদের এখানে হঠাৎ করে না, আমাদের আসলে আপনারা জানেন যে গত 2 দিন যাবৎ অনলাইনে প্রচুর পরিমাণে আসলে দেখতে পেয়েছেন যে এই যে জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে। সেটা গাওয়ার সময় তারা নিষেধ করার কে? জাতীয় সঙ্গীত গাওয়ার সময় নিষেধ করার কে? ভাই, আপনি বাংলাদেশে বসবাস করেছেন, বাংলাদেশের খাবার খাচ্ছেন, বাংলাদেশে পড়ছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আপনি নিষেধ করার কে? তো এই জন্য আসলে এটার প্রতিবাদ স্বরূপ আমাদের মনে হয়েছে যে আমাদের জাতীয় সঙ্গীত সবার সামনে দাঁড়িয়ে গাওয়া উচিত এবং জাতীয় সঙ্গীতকে যে আমি অন করি সেটাকে বোঝানো উচিত। সেই জন্য আসলে আমরা এইভাবে কর্মসূচি রেখেছি। আমি সেটা আপনারা খুব ভালো করেই দেখতে পারবেন যদি আপনারা অনলাইন ঘাটেন, এখনকার বর্তমানে কার্যক্রম দেখেন, বট বাহিনীর আক্রমণ দেখেন, আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। এবং ওইখানে যারা নিষেধ করেছে তাদের একদম ভিডিও ফুটেজ স্পষ্টভাবে আছে। তো আপনারা যদি নিজেরা চেষ্টা করেন নিজেরাই খুঁজে পাবেন। আমি আসলে স্পেসিফিকভাবে কিছু বলতে চাই। আমি নিতু আক্তার, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয়। অবশ্যই সেটা কখনোই না ভাই। গোলাম আজম বাংলাদেশের জন্য অবশ্যই ৭১ বিরোধী একটা শক্তি ছিল, সে রাজাকার ছিল, সে দর্শক ছিল। তাকে যদি এখানে লেজিটিমেসি দেওয়া হয়, তাকে যদি লিগাল করা হয়, সেটা কোনোভাবেই মানে মানা যায় না এবং আমরা সেটা মানতে নারাজ। এবং এটার জন্য তাদের উচিত জনসম্মুখে এসে ক্ষমা চাওয়া। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এখানে যারা সমবেত কণ্ঠে গান গাইলেন, জাতীয় সঙ্গীত গাইলেন এবং সেই বিষয়গুলো নিয়ে তাদের যে কথাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং আপনারা দেখছেন যে এই জায়গাটিতে যারা রয়েছেন শিক্ষার্থীরা, তারা যে কথাগুলো বলছে, সবাই এই আন্দোলনে সংযুক্ত ছিল, সকলে এই আন্দোলনে। সুতরাং এই আন্দোলন কোনো নির্দিষ্ট পক্ষের, নির্দিষ্ট দলের নয়। এখন আপনি ২৪-এর আন্দোলন করার পরে এখন আপনি যদি বলেন ৭১-কে আমি স্বীকার করি না, সুতরাং বাংলাদেশের ২৪ আপনার জন্য না। ২৪ আপনি থাকলেও হতো, না থাকলেও হতো, যদি আপনি এটা ধারণ করে থাকেন। সুতরাং বাংলাদেশের পার্সপেক্টিভে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ রেখে এবং সেটার প্রতি জাস্টিফিকেশন নিজেরা দিয়ে বাংলাদেশকে ছোট করে ২৪ শুধু বাংলাদেশের, ৭১ বাংলাদেশের না, সেই ধারণা নিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ আলটিমেটলি কারোরই নাই, এখানে কারোরই নাই। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ৭১ অবমাননা হচ্ছে এবং ৭১ মুক্তিযুদ্ধকে বিভিন্ন তাদের যে সাময়িকী পত্রিকা, ওইটা তো এরা বিভিন্নভাবে সজ্ঞানে লেখালেখি করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং যেটার চরম দৃষ্টান্ত দেখিয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে। সুতরাং যার ফলশ্রুতিতে আমরা এটার প্রতিবাদ জানিয়েছি এবং তাদেরকে মনে রাখতে হবে ৭১-কে কোনোভাবে প্রশ্নবিদ্ধ রেখে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। ৭১ ভূমিকার জন্য তাদেরকে ক্ষমা চেতে হবে এবং যে ভুলগুলো করছে সেটার জন্য ক্ষমা চেতে হবে, ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে। নাহলে বাংলাদেশের মানুষ আপনি ধারণ করতেছেন পাকিস্তান, আপনি বলতেছেন বাংলাদেশ, এটা কোনোভাবে যায়? আপনি দিবেন প্রশ্রয়, সুতরাং বাংলাদেশের মানুষ কিভাবে দিবে? গত 2 দিনে তো পরিবেশ পরিস্থিতি দেখেছি। ধন্যবাদ আপনাদের ভাই। আমরা একটা বিষয় দেখলাম যে রাজাকার বিরুদ্ধে কি স্লোগান দেওয়া হলো, এই বিষয়টি কবে রাজাকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে? না, এই যে বলছিল যে যিনি যুদ্ধ অপরাধী ছিলেন তাদের যে বিষয়গুলো যে সামনে যাতে তারা যুদ্ধ অপরাধী ছিলেন। শোনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা হাসিনাকে তুমি কে আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার।
এটা ছিল পূর্ণাঙ্গ স্লোগান। এখন আপনি যদি মনে করেন যে তুমি কি 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আমরা দেখেছি তুমি কি আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানটাকে দিয়ে রাজাকার শব্দটাকে নরমালাইজেশনের চেষ্টা করা হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে কিংবা 14 তারিখের পরে 15 তারিখের তো তুমি কি আমি কে রাজাকার রাজাকার, শুধুমাত্র এই স্লোগানটা প্রাসঙ্গিক ছিল না, সেখানে পরিপূর্ণ স্লোগান ছিল কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার শুরু। সেক্ষেত্রে 5 আগস্টের পরে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখেন তুমি কি আমি কে রাজাকার রাজাকার, তার মানে আপনি নিশ্চিতভাবে 71-এর ভূমিকাকে, আপনার যে প্রশ্নবিদ্ধ ভূমিকা সেই ভূমিকাকে হৃদয়ে ধারণ করেন, সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি নরমালাইজেশনের চেষ্টা করেছেন। সেই নরমালাইজেশনের চেষ্টাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিহত করেছে নিচে পূর্ণাঙ্গ স্লোগানের স্বৈরাচার সংযুক্তির মধ্য দিয়ে গ্রাফিতিতে নিচে সেই ব্যর্থ চেষ্টাকে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিহত করেছে। তাদের বিভিন্ন সূক্ষ্ম চেষ্টা তারা করেছে 71-এর ভূমিকাকে নরমালাইজেশন করার জন্য এই 24 পরবর্তী সময়। 24-এর আগে তো তাদেরও রাজনৈতিক কোনো স্পেস ছিল না যেখানে তারা এই কার্যক্রমগুলো করতে পারে। তো আমরা ভেবেছিলাম হয়তোবা তারা ক্ষমা চেয়ে তাদের যে প্রশ্নবিদ্ধ ভূমিকা সেই ভূমিকা থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে বাংলাদেশকে ধারণ করে রাজনীতির দিকে এগিয়ে যাবে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে বারবার দেখে যাচ্ছি তারা 71-কে প্রশ্নবিদ্ধ করে 24-কে হাইলাইট করতে চায়। সুতরাং বাংলাদেশে 71-কে বাদ দিয়ে 24 তো শিকার হওয়ার কোনো সুযোগ আলটিমেটলি নাই। 24-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতার যুদ্ধ। সুতরাং আপনাকে বাংলাদেশে রাজনীতি করতে হলে 71-কে মেনেই করতে হবে। আর লাস্ট দৃষ্টতা দেখিয়েছে শাহবাগে জাতীয় সঙ্গীতকে অবমাননা করার মধ্য দিয়ে। এখন তারা বলছে সেই সময় আজান ছিল, রাত 12টায় বুঝি আজান হয়, রাত 12টায় কিসের আজান হয়। সুতরাং এই নেগেটিভ দ্বারা করে তো লাভ নাই। হৃদয়কে ফ্রেশ করতে হবে, বাংলাদেশকে ধারণ করতে হবে, তবেই বাংলাদেশের রাজনীতি করা যাবে, বাংলাদেশের পতাকা বহন করা যাবে। সেই প্রেক্ষিতে কি আজকে আপনারা এখানে সমবেত কণ্ঠে সেই প্রেক্ষিতে আমরা কারোর সাথে তার মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, সেই রাজনীতিটাতে আমরা বিশ্বাস করি না। যার ফলশ্রুতি তারা যে কাজটা করেছে, যার আমরা এখানে সমবেত কণ্ঠে এখানে আমরা জাতীয় সঙ্গীত গেয়ে তাদের সেই ধৃষ্টতাকে আমরা ধৃষ্টতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা এখানে বাংলাদেশ এখানে কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে কেউই ছিল না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠন যারা ছিল, এখানে ম্যাক্সিমাম সংগঠনই এখানে ছিল। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা তাদের কাছ থেকে তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং আপনারা দেখছিলেন যে বর্তমানে সমবেত কণ্ঠে তারা কথাগুলো একটু আপনাদের মাঝে আবারও তুলে ধরতে চাই। এটা হচ্ছে আমার সোনার বাংলা, তো সবার সোনার বাংলা কেন শুধু গোলাম আজমের হবে, তো আমরা সেটাই বলতে চাচ্ছি। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এখানে আপনারা আজকে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন, এই বিষয়টা একটু বলবেন কেন আসলে এখানে? কয়েকদিন আগে একটা জমায়েতে, আওয়ামী লীগ নিষিদ্ধের একটা জমায়েতে আমাদের জাতীয় সঙ্গীতকে থামিয়ে দেওয়া হয়েছে। আমাদের জাতীয় সঙ্গীতকে কেন থামিয়ে দেওয়া হবে? স্বাধীনতার 50 বছর পরে এসেও কেন আমাদের জাতীয় সঙ্গীতকে অবমূল্যায়ন করা হবে, আমাদের জাতীয় পতাকাকে অবমূল্যায়ন করা হবে? এগুলো কিন্তু কিছুদিন পরপরই ঘটে চলেছে। আমরা তো এটা কখনোই মেনে নিব না। স্বাধীনতা বিরোধী শক্তি জাতীয় সঙ্গীতকে থামিয়ে দেয়, জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চায় স্বাধীনতার 50 বছর পরে এসে, আমরা এগুলো কখনোই মেনে নিব না। কারা আসলে থামিয়ে দিয়েছে এবং কেন থামিয়ে দেওয়া হলো আপনার কি মনে হয়? কারা থামিয়ে দিয়েছে এটা হচ্ছে পরবর্তীতে আইডেন্টিফাই করা হবে। তবে যারাই থামিয়ে দিক তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। আমরা এটা কখনোই মেনে নিব না। আমরা এটা তাদের কাছে এটা একটা মেসেজ, এই ধরনের ষড়যন্ত্র করে কাজ হবে না। এটা কি কোনো উদ্দেশ্য প্রণোদিত কাজ কিনা বা এটা আপনার কাছে কি মনে হয়? এটা বলতে পারছি না, হতে পারে আবার না হতে পারে। ওখানে বলা হয়েছে ওদিন বলা হয়েছে যে গোলাম আজমের বাংলা। বাংলা কেন শুধু গোলাম আজমের হবে? বাংলা তো আমার আপনার সবার। বাংলা হচ্ছে যেমন আমার আপনার বাংলা, চাকমা মারমা সবাই তো বাংলাদেশি। তো সেখানে কেন বাংলাটা শুধু গোলাম আজমের হবে? দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা এই রাজু ভাস্কর্যে কিছুক্ষণ আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন এবং তারা যে কথাগুলো বলছিল সেই কথাগুলো আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং তাদের কাছ থেকে আমরা যেমনটা জানতে পেরেছি এবং তারা যেমনটা আমাদেরকে বলছে যে শাহবাগে যে জাতীয় সঙ্গীত থামিয়ে দেওয়া হয়েছে সেটি আসলে তার প্রতিকৃতি হিসাবে কিন্তু তারা আজকে এই জায়গাটিতে সমবেত কণ্ঠে দলমত নির্বিশেষে কোনো একক রাজনৈতিক ব্যানারে নয়, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই রাজনীতি করছে না কেন সকলেই কিন্তু এখানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন এবং সেটি একটু আমরা
আজকে এখানে আমরা দেখলাম যে এখানে আপনারা দাঁড়িয়েছেন, জাতীয় সঙ্গীত সম্মিলিত কণ্ঠে গাইলেন, এটি আসলে কেন? আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে। প্রতিটি দেশের মানুষের কাছে সেই দেশের জাতীয় সঙ্গীতটা একটা আবেগের জায়গা। যখন সেই আমাদের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেই আবেগকে আমাদের অবমাননা করা হবে, দেশের প্রত্যেকটা সুষ্ঠু সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কোনো দল নয়, কোনো মত নয়, কোনো জাতি নয়, কোনো গোষ্ঠী নয়। যখন একটা দেশের প্রশ্নে সবার এক থাকা উচিত, ঠিক সেই জায়গা থেকে আজকে আমরা এখানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছি। এবং যদি ভবিষ্যতে কখনো আমাদের জাতীয় সঙ্গীত কিংবা আমাদের দেশের বা জাতীয়তাবাদের সাথে আঘাত করা হয়, আমরা আবার রুখে দাঁড়াবো। এখানে আসলে কারা ছিল? এখানে আমরা সচেতন নাগরিক সমাজ ছিলাম। এটা কোনো দলের বা কোনো গোষ্ঠীর আন্ডারে কোনো প্রোগ্রাম ছিল না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে। সকলে আমরা সমবেত কণ্ঠে গান গেয়েছি। দর্শক, আপনারা শুনছিলেন শিক্ষার্থীরা যেমনটা বলছিল, তারা সমবেত কণ্ঠে গান, এই জাতীয় সঙ্গীত যে গানটি রয়েছেন সেটি তারা গেয়েছেন এবং সেটির প্রেক্ষিতে আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে কি কারণে আসলে এখানে হঠাৎ করে তাদের এই যে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত, এবং তারা যেমনটা বলছিল যে শাহবাগে জাতীয় সঙ্গীত যে গানটি রয়েছেন সেটি থামিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু আজকে এখানে তারা দাঁড়িয়েছেন। এবং তারা যেমনটি বলছে যে এই জাতীয় সঙ্গীত আসলে সকলের, এটি আসলে থামিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না এবং সেই ক্ষেত্রেই আসলে এটি একটি প্রতিবাদ হিসাবেই কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে এবং তারা এখানে জাতীয় সঙ্গীতটি গেয়েছে। তো দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি প্রাঙ্গণ থেকে। আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।